আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আরও একটি ক্লাসে আপনাদের সাথে দেখা হতে যাচ্ছে আজকে। অবশ্যই আজকে যে ক্লাস হবে জিকে ক্লাস 2, অর্থাৎ আগের পাঠে আমরা পড়ছিলাম বাংলাদেশের অংশ, বাংলাদেশ পরিচিতি। আগের পাঠে যে বিষয়গুলো আমরা ক্লিয়ার করছি বাংলাদেশের পরিচিতি, অর্থাৎ বাংলাদেশ নামটাকে আমরা সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারছি। তো আজকে যে বিষয়গুলো আমরা পড়বো, সেটা খুবই গুরুত্বপূর্ণ আরও কিছু টপিক, অর্থাৎ বাংলাদেশ পরিচিতি সম্পর্কে আর কিছু বিষয় জেনে আমরা দেন টপিক বাই, অর্থাৎ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বিভাগ এবং অন্যান্য যা আরও যে বিষয়গুলো আছে সেগুলোর দিকে আগাবো। কিন্তু তার পূর্বে আজকে আমরা ক্লাসটা শুরু করবো হচ্ছে আগের ক্লাসের যে কোশ্চেন সলভগুলো দিয়ে। তো আমরা একটু দেখি যে আগের ক্লাসে কি কি প্রশ্ন ছিল। আগের ক্লাসে 1 নম্বর প্রশ্ন ছিল, 1 নম্বর প্রশ্নটি ছিল, আমি মুখে বলে দিচ্ছি, যে বাংলাদেশের ইংরেজি নাম কি। আগের ক্লাসে 1 নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশের ইংরেজি নাম কি। তো আমরা একটু সুন্দর করে চোখ বেলা নেই, বাংলাদেশের ইংরেজি নাম কি, তাহলে আমরা একটু লিখি। আমি শুধু অ্যান্সারগুলো লিখবো। বাংলাদেশ। তো আগের ক্লাসের প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে বাংলাদেশের ইংরেজি নাম কি। আগের ক্লাসের প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের ইংরেজি নাম কি। তো সেটার উত্তর হচ্ছে, এই যে আমরা এখানে বোর্ডে লেখা আছে সুন্দর করে, 1 নম্বর প্রশ্নের অ্যান্সার সেটা হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আচ্ছা, এরপরে আমরা যে প্রশ্নটাতে যাব সেটা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে যে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বললাম, এটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে। অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আমাদের বাংলাদেশকে, অর্থাৎ বর্তমান বাংলাদেশকে যে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলি, এটা আমাদের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে, কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে। তো সেটা হচ্ছে যে, আমরা যদি 2 নম্বর অ্যান্সারটা দিই, সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 1 নং অনুচ্ছেদে। সংবিধানের অনুচ্ছেদে বর্ণিত। অবশ্যই যারা উত্তরগুলো দিতে পারেননি বা কারেকশন করতে পারেননি বা উত্তরগুলো পাননি, তারা একটু সুন্দরভাবে এগুলো করে নেবেন। আগের ক্লাসটা শেষের অংশে আমাদের প্রশ্নগুলো দেওয়া ছিল। প্রথম প্রশ্ন ছিল যে বাংলাদেশের ইংরেজি নাম কি, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এর পরবর্তী প্রশ্ন ছিল যে বাংলাদেশকে বর্তমান যে আমরা বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখিত আছে। তো সেটা হচ্ছে 1 নং অনুচ্ছেদে বর্ণিত। তো আমরা 2 নম্বর প্রশ্ন শেষ করলাম। এবার আমরা যাব হচ্ছে 3 নম্বর প্রশ্ন। অর্থাৎ 3 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে যে বাংলাদেশকে প্রথম কবে বাংলাদেশ বলা হয়। অর্থাৎ আমাদের যে পূর্ব পাকিস্তান, আমরা যে অংশটাকে পূর্বে ছিলাম, পাকিস্তানের যে অংশটুকু সেখানে যে আমরা ছিলাম, এটারে প্রথম কবে বাংলাদেশ বলা হয়। আমরা বেশিরভাগ এইখানে এই ভুলটা করে থাকি যে আমরা সবাই বরাবরের জন্য উত্তর দেই 1971 সালে 17 এপ্রিল। আসলে এটা না, 17 এপ্রিল 1971 সালে দেশ, অর্থাৎ সরকার গঠন করা হয়, মুজিবনগর সরকার গঠন করা হয়। আর প্রথম বাংলাদেশ, অর্থাৎ প্রথম বাংলাদেশ স্বীকৃতি দেওয়া হয় 5ই ডিসেম্বর 1969 সালে। কত সালে? 5ই ডিসেম্বর 1969 সালে। আমি লিখে দিচ্ছি এখানে, 5 ডিসেম্বর 1969 সালে। তাহলে বাংলাদেশকে অর্থাৎ আমরা প্রথম, আমাদের পূর্ব পাকিস্তানকে প্রথম বাংলাদেশ হিসেবে বলি 5ই ডিসেম্বর 1969 সালে। কত সালে? 5ই ডিসেম্বর 1969 সালে। এর পরবর্তীতে যে আমাদের প্রশ্ন ছিল সেটা হচ্ছে পাকিস্তানের জন্ম হয় কত তারিখ। আমি সুন্দর করে প্রথম ক্লাসে বর্ণনা করে দিয়েছি, বিস্তারিত আলোচনা করে দিয়েছি। আশা করি আপনারা আমি এতটুকু আশা করি যে আপনাদের হয়তো বুঝাইতে পারছি। তো সেখানে আমি সুন্দরভাবে বলেছিলাম যে আমাদের গত ক্লাসে 4 নম্বর প্রশ্ন ছিল, কিন্তু যে 4 নম্বর প্রশ্ন ছিল, আমি এখানে আনসার দিচ্ছি যে 4 নম্বর প্রশ্ন ছিল পাকিস্তান প্রথম কত তারিখে প্রতিষ্ঠিত হয় বা পাকিস্তানের জন্ম
হয় সেটা হচ্ছে যে আমি ওখানে বলে দিয়েছিলাম যে 1947 সালে ভারত ভাগ হইলো, অর্থাৎ ভারতবর্ষ ভাগ হওয়ার ফলে সেখানে দুইটা দেশের জন্ম হইলো, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে কি পাকিস্তান। একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান। এই পাকিস্তানের জন্ম হয় হচ্ছে 14 আগস্ট 1947 সাল। পাকিস্তানের জন্ম হয় কত তারিখ? 14 আগস্ট 1947 সাল। 4 নম্বর প্রশ্নের উত্তর 14 আগস্ট 14 আগস্ট 1900 অবশ্যই 47, যেহেতু ভারতবর্ষ ভাগ হয়েছে 1947 সালে। তো এই প্রথম, অর্থাৎ পাকিস্তানের জন্ম হয় 14 আগস্ট 1947। আর এর পরপরই যে প্রশ্নটা ছিল আগের ক্লাসে 5 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে 5 নম্বর প্রশ্নের অ্যান্সার আমি দিচ্ছি। 5 নম্বর প্রশ্নটা ছিল যে ভারত কত তারিখে জন্ম হয়, ভারতের জন্ম হয় কত তারিখে বা কখন ভারতের জন্ম হয়। এই প্রশ্নটা হচ্ছে যে আমরা 1947 সালে যখন ভারতবর্ষ ভাগ হইলো তখন দুইটা দেশ হইলো, একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ভারত। আমি আবারও একটু বলতেছি, তো পাকিস্তানের জন্ম হচ্ছে 1947 সালের 14 আগস্ট। ঠিক তার একদিন পরে ভারতের জন্ম তারা তারা তাদের সুন্দরভাবে তারা ঘোষণা করে দেয় যে 15 আগস্ট হচ্ছে ভারতের জন্মদিন বা ভারতের প্রতিষ্ঠা দিন, অর্থাৎ 15 আগস্ট ভারত জন্মগ্রহণ করে। 15 আগস্ট 1947, 15 আগস্ট 1947। আচ্ছা, এরপরে 6 নম্বর প্রশ্ন যেটা ছিল যে পূর্ব পাকিস্তান বলা হয় কত সালে, অর্থাৎ বাংলাদেশকে প্রথম কত তারিখে পূর্ব পাকিস্তান বলা হয়, বাংলাদেশকে প্রথম কত তারিখে পূর্ব পাকিস্তান বলা হয়। প্রথম ক্লাসের শেষ প্রশ্ন ছিল এটি যে বাংলাদেশকে, অর্থাৎ আমরা 1947 সালে, আমি আবারও একটু বলতেছি যে 1947 সালে যখন ভারতবর্ষ ভাগ হইলো তখন তো আমরা পাকিস্তানের অংশ ছিলাম। আমি এখানে সুন্দর করে দেখা দিয়েছিলাম যে আমরা তখন পাকিস্তানের অংশ ছিলাম। পাকিস্তানের দুইটা অংশ ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের নিয়ে, অর্থাৎ আমরা যে অংশটাতে বসবাস করতাম এটা ছিল পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ, অর্থাৎ সরি, আমরা যে অংশটাতে ছিলাম এটা পূর্ব পাকিস্তান নাম করা হয়, আর হচ্ছে পশ্চিম পাকিস্তান অর্থাৎ বর্তমান পাকিস্তান। তো এই যে আমরা যে সংখ্যাগরিষ্ঠ জনগণেরা যে অংশটাতে বসবাস করতাম, এই অংশটার নাম কত তারিখে প্রথম পূর্ব পাকিস্তান বলা হয়, এই অংশটার নাম কত তারিখে প্রথম পূর্ব পাকিস্তান বলা হয়? হ্যাঁ, এটা হচ্ছে 6 নম্বর প্রশ্নের উত্তর। 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে যে প্রথম পূর্ব পাকিস্তান বলা হয় হচ্ছে 23 মার্চ 1956 সাল। কত সাল? 23 মার্চ 1956 সাল। 23 মার্চ 1956 সাল। তো 6 নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ আমাদের আগের ক্লাসের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি আরেকবার চেক দিই। প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশের ইংরেজি নাম কি, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তারপরে 2 নম্বর প্রশ্ন ছিল যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে? তো সেটা হচ্ছে সংবিধানের 1 নং অনুচ্ছেদে বর্ণিত। আর তারপরে হচ্ছে 3 নম্বর প্রশ্ন ছিল যে কবে আমাদের, অর্থাৎ আমরা বর্তমান যে অংশটাতে বসবাস করতেছি বর্তমান বাংলাদেশ, এটাকে কবে প্রথম বাংলাদেশ বলা হয়? সেটা বলা হচ্ছে 5ই ডিসেম্বর 1969 সালে। তারপরে প্রশ্ন সেটা ছিল যে পাকিস্তান কত তারিখে জন্মগ্রহণ করে? 14 আগস্ট 1947। তারপরে হচ্ছে ভারত কত তারিখে জন্মগ্রহণ করে? সেটা হচ্ছে 15 আগস্ট 1947। আর তারপরে প্রশ্ন, শেষ প্রশ্ন, প্রথম ক্লাসের শেষ প্রশ্ন ছিল যে আমরা যে বর্তমান বাংলাদেশে বসবাস করতেছি এই অংশটাকে কখন বা কত তারিখে প্রথম পূর্ব পাকিস্তান বলা হয়? প্রথম পূর্ব পাকিস্তান বলা হয় হচ্ছে 23 মার্চ 1956 সাল। 23 মার্চ 1956 সাল। আশা করি আপনাদেরকে আমি সুন্দরভাবে আগের ক্লাসের প্রশ্নগুলো সলভ করে দিতে পারছি। আসসালামু আলাইকুম। জিকে দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো পূর্বে আমরা প্রশ্ন সলভ দিছি, তো এখন আমরা আজকে যে জিকে দ্বিতীয় ক্লাসে আমরা চলে আসছি। তো আজকে যে বিষয়গুলো পড়বো বাংলাদেশের পরিচিতির সাথে, আমরা প্রথম দিনের ক্লাসে বাংলাদেশের নামটা নিরূপণ করছি, আমরা সুন্দরভাবে নামটা বের করছি, আইডেন্টিফাই করছি। তো আজকে যে বিষয়গুলো পড়বো বাংলাদেশে আরো বিস্তারিত কিছু পরিচিতি জেনে দেন আমরা পরবর্তী ক্লাসগুলোর দিকে আগাবো। তো আজকে আমরা যে বিষয়গুলো পড়বো সেটা হচ্ছে বাংলাদেশ
আমরা জানি যে বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। তো আমরা এই এই বাংলাদেশের জাতীয় যে বিষয়গুলো আমরা এগুলো জাস্ট একটু এক নজরে একটু দেখে দেখে যাব। তো আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলো একটু পড়বো, যে বাংলাদেশের বিভাগ কি, তারপরে হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক বিভাগ কোনগুলো, তারপরে হচ্ছে সরকার প্রধানকে, তারপরে হচ্ছে শাসন পদ্ধতি, পার্লামেন্ট, রাজধানী, রাজধানী কতবার হয়েছে, ঢাকা কতবার হয়েছে। তারপরে আমি যে বিষয়টা চেষ্টা করতেছি আপনাদের, সেটা হচ্ছে যে আমরা বেশিরভাগ কিন্তু ভুল করি সংবিধান। আমাদের সংবিধান একটা বড় সংবিধান, এই সংবিধানের প্রত্যেকটা প্রশ্ন বা সংবিধানকে কেন্দ্র করে প্রত্যেকটা ঘটনা আমরা কিন্তু মনে রাখতে পারি না। তো আমি এখানে চাচ্ছি যে সুন্দরভাবে ছোট ছোট করে আলোচনার পাশাপাশি সংবিধানের কিছু একটা করে, অর্থাৎ সংবিধানের সাথে রিলেটেড যে তারিখ বা সংবিধানের অনুচ্ছেদগুলো আপনাদেরকে জানায় দেওয়ার। আশা করি এতে আপনারা অনেক উপকৃত হবেন। তো আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করতেছি তো একটু দেখে নিই। সেটা হচ্ছে বাংলাদেশ, প্রথমে একটু দেখি যে স্বাধীনতা লাভ, বাংলাদেশের স্বাধীনতা লাভ আমরা একটু লেখি। সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা লাভ, স্বাধীনতা লাভ, বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করে? আমরা জানি আমাদের স্বাধীনতা লাভ করে হচ্ছে 16ই ডিসেম্বর 1971 সালে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভ করে, এখানে একটা কথা প্যাচ আছে, সেটা হচ্ছে আমরা জানি স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ, কিন্তু কথা হচ্ছে পুরোপুরি বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, অর্থাৎ যেদিন থেকে বাংলাদেশ স্বাধীন সেটা হচ্ছে 16ই ডিসেম্বর 1971 সাল, যেটাকে আমরা বলি বিজয় দিবস। আমরা খুব সুন্দর জানি যে আমাদের বিজয় দিবস হচ্ছে কি 16ই ডিসেম্বর, কিন্তু বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কত তারিখ? এইখানে হচ্ছে মজার পয়েন্ট। সেটা হচ্ছে আমরা সবাই বলি যে স্বাধীনতা দিবস এটা তো 26শে মার্চ, কিন্তু 26শে মার্চ তারিখে কি আমরা স্বাধীনতা অর্জন করছি? আমরা আমরা কি পাকিস্তানিদের হাত থেকে রেহাই পাইছি? আমরা কি 26শে মার্চ ওই তারিখে কি আমরা পাকিস্তানের হাত থেকে একদম পুরোদমে স্বাধীন হয়েছি? না, 26শে মার্চ ছিল ঘোষণা, অর্থাৎ স্বাধীনতা ঘোষণা, স্বাধীনতার ঘোষণা করা হয় 25শে মার্চ কালো রাত্রের পরে, 26শে মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের জাতির পিতা। কিন্তু ওই 26শে মার্চ আমরা যেটা বলি যে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, আসলে সেদিন স্বাধীনতা দিবস এটা ঘোষণা করা হয়, কিন্তু আমরা অরিজিনালি স্বাধীনতা লাভ করি সেটা হচ্ছে 16ই ডিসেম্বর। কত তারিখ? 16ই ডিসেম্বর 1971 সালে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে, এক নদী রক্তের বিনিময়ে আমরা 1971 সালে 16ই ডিসেম্বর স্বাধীনতা লাভ করি। এই স্বাধীনতা এ যাবত আমরা যত সুন্দরভাবে কথা বলতেছি সেই স্বাধীনতা, এ যাবত আমরা যে সুন্দরভাবে চলাফেরা করতেছি এই সকল স্বাধীনতা। তো আমরা স্বাধীনতা লাভ করি কত তারিখে? আসলে এটা সবারই একটু হয়তো আজকে শুনে হয়তো বা একটু অবাক হচ্ছেন যে আসলে স্বাধীনতা লাভ করি আমরা যেদিন থেকে স্বাধীন, সেটা হচ্ছে স্বাধীনতা লাভ করি 16ই ডিসেম্বর 1971 সাল। 16ই ডিসেম্বর কত? 1971 সাল। এরপরে স্বাধীনতা ও জাতীয় দিবস, এইবারে হচ্ছে কথা বাংলাদেশের জাতীয় দিবস। এখন আসি, তাহলে আমরা 16ই ডিসেম্বর আমরা জানি এটার আরেকটা নামে কি চিনি? বিজয় দিবস। 16ই ডিসেম্বরকে আমরা কি জানি? বিজয় দিবস। অর্থাৎ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আপনার জিকেটা অর্থাৎ সাধারণ জ্ঞানে সুন্দর একটা গোছালো প্রস্তুতি দেওয়ার জন্য। আপনি এখানে পড়তেছেন, দেখেন আমরা স্বাধীনতা লাভ, বাংলাদেশ কত তারিখে স্বাধীনতা লাভ করে সেটা জানলাম, তার সাথে 16ই ডিসেম্বর এটা আবার বিজয় দিবস আমরা এটাও জানলাম, অর্থাৎ একসাথে রিলেটেড অনেক তথ্য জানতেছি। যারা স্টুডেন্ট আছো অফলাইনে যারা আমার সাথে থাকো তারা একটু চেষ্টা করবে, যারা এই ক্লাসগুলো দেখতেছো তারা সুন্দর করে একটু নোট তৈরি করবা, বা আপনারা যাদের দেখতেছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা জাস্ট এভাবে লাইন বাই লাইন বা লাইন ধরে আমরা যেভাবে পড়ানোর চেষ্টা করতেছি বা আমি যেভাবে চেষ্টা করতেছি আপনারা জাস্ট একটু খাতায় নোট করেন, দেখবেন যে আপনার সাধারণ জ্ঞানে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো এরপরে যে বিষয়টা হচ্ছে স্বাধীনতা লাভ, এরপরে স্বাধীনতা দিবস আরেকটা বিষয় যেটা আমরা বললাম যে 26শে মার্চ, অর্থাৎ স্বাধীনতা ও জাতীয় দিবস। জাতীয় দিবস, হ্যাঁ এটা হচ্ছে 26শে মার্চ। এটা কি 26শে মার্চ, অর্থাৎ জাতীয় দিবস কত তারিখ? 26শে মার্চ। স্বাধীনতা দিবস 26শে মার্চ। কিন্তু এইখানে একটা মজার প্রশ্ন, সেটা হচ্ছে এই যে বাংলাদেশের 26শে মার্চে আমাদের জাতীয় দিবস,
এত এত সহজভাবে প্রশ্ন দিবে, এটা তো সবাই জানে। অর্থাৎ প্লে নার্সারি যে বাচ্চাগুলো পড়ে 1-2, এটা তখন থেকে মুখস্থ করছে। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস। আপনাকে কি এই প্রশ্নগুলো করবে? চাকরি পরীক্ষা বা বিভিন্ন ভার্সিটি পরীক্ষা বা যে যে সকল আমরা তুলনামূলক যে চাকরি পরীক্ষাগুলো দেই, সেখানে কি এত সুন্দরভাবে এত সহজভাবে বলবে যে বাংলাদেশের রাজধানী কি ঢাকা? এটা তো সবাই জানে। বা বাংলাদেশের বিজয় দিবস কত তারিখ, এটা তো সবাই জানে। এখানে প্রশ্ন করতে পারে আপনাকে, যেটা আমি মনে করি বা আমি চিন্তা করি যে যতটুকু, তো এখানে আপনাকে প্রশ্ন করতে পারে যে এই যে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস যে 26শে মার্চ, এটা কত সালে ঘোষণা করা হয়? আমরা কি কখনো এইভাবে চিন্তা করছি? আমি চেষ্টা করি আপনাদেরকে এই প্রত্যেকটা তথ্যের পাশাপাশি রিলেটেড যে গুরুত্বপূর্ণ তথ্যটা সেটা দেওয়ার। ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবেনই। আর এরপরে এই যে আমি এখানে যে তথ্যটা দিব সেটা হচ্ছে এই যে 16ই ডিসেম্বর, হাইলাইট করে দিচ্ছি একটু সবাই দেখে নেবেন। 16ই ডিসেম্বর এটা হচ্ছে স্বাধীনতা লাভ। 16ই ডিসেম্বর কি? স্বাধীনতা লাভ। আর জাতীয় স্বাধীনতা ও জাতীয় দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস 26শে মার্চ, এটা ঘোষণা করা হয় এইখানে একটু দেখি। তাহলে এই 26শে মার্চ ঘোষণা করা হয় 1980 সালে। কত সালে? 1980 সালে। দেখেন আমরা আসলে কখনো কি এভাবে পড়ছি? আশা করি যে কখনো পড়ি নাই। তো একটু দেখে নেবেন, যারা পড়ছেন তারা তো তাদের জন্য খুব ভালো। তো একটু তাহলে স্বাধীনতা ও জাতীয় দিবস 26শে মার্চকে ঘোষণা করা হয় 1980 সালে। 26শে মার্চকে ঘোষণা করা হয় কত সালে? 1980 সালে। তো এরপরে আমরা যেটা যাব, এরপরে আমরা যে টপিকটা যাব সেটা হচ্ছে, আশা করি আপনারা একটু নোট করে নেবেন। আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, এরপরে হচ্ছে বাংলাদেশের আরেকটা বড় অংশ, সেটা হচ্ছে বাংলাদেশের সরকার, বাংলাদেশের সরকার ব্যবস্থা বা সরকার পদ্ধতি। আমরা যখন ডিটেইলে ক্লাসগুলো নিব তখন আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু এখন আমরা সারসংক্ষেপে শুধু বাংলাদেশের পরিচিতিটা জেনে যাব। তো এইখানে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বাংলাদেশের, প্রথমে জানবো যে সরকার প্রধান, বাংলাদেশের সরকার প্রধানকে কি বলে। যেমন আমরা জানছি পূর্বে রাজা ছিল, গোপাল ভাঁড়ের রাজা ছিল, কৃষ্ণনগরের রাজা ছিল, এরকম তো না। আসলে এখানে আমাদের সরকার প্রধান, আমাদের সরকার প্রধানকে কে বলে? সরকার প্রধান বলে প্রধানমন্ত্রী। আমি একটু লিখে দিচ্ছি, আপনাদের সহজ হবে বিষয়টা। সরকার প্রধান, আমাদের দেশের সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। সরকার প্রধান, আমাদের দেশের সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, সরি, আমাদের সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। এরপর হচ্ছে আমাদের রাষ্ট্রপ্রধান। আমরা জানি আমাদের রাষ্ট্রপ্রধানকে, আমাদের রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি। তাহলে আমি একটু লিখে দিচ্ছি, আমাদের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি অবশ্যই। আমাদের দেশের রাষ্ট্রপতি হচ্ছে আমাদের রাষ্ট্রের প্রধান। এরপর হচ্ছে শাসন পদ্ধতি, অর্থাৎ বাংলাদেশে কোন ধরনের শাসন। যেমন আমরা জানি যে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের শাসন পদ্ধতি প্রচলিত। তো বাংলাদেশের যে শাসন পদ্ধতি প্রচলিত সেটা হচ্ছে সংসদীয় গণতন্ত্র। অর্থাৎ এখানে সংসদীয় ব্যবস্থা আছে, আবার গণতন্ত্র আছে। অর্থাৎ জনগণের দ্বারা আমাদের দেশটা পরিচালিত, জনগণের দ্বারা মনোনীত প্রতিনিধিদের দ্বারাই আমাদের দেশটা পরিচালিত। এইটার নাম হচ্ছে সংসদীয় গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র। তো বাংলাদেশের পার্লামেন্ট, সরি, আমরা আগে এইটুকু শিওর করি যে আমাদের দেশের শাসন পদ্ধতি, আমাদের দেশের শাসন পদ্ধতি, শাসন পদ্ধতিটা হচ্ছে সংসদীয় গণতন্ত্র। না, সংসদীয় গণতন্ত্র, আমাদের দেশের শাসন পদ্ধতি হচ্ছে সংসদীয় গণতন্ত্র। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্ট সম্পর্কে আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্ট হচ্ছে জাতীয় সংসদ। আমাদের দেশে পার্লামেন্টের নাম কি? বাংলাদেশের পার্লামেন্টের নাম কি? আমাদের দেশের পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় সংসদ। আপনারা একটু সুন্দরভাবে খাতায় এগুলো লিখবেন ধারাবাহিকভাবে, আশা করি আপনারা উপকৃত হবেন। পার্লামেন্ট, পার্লামেন্টের নাম, পার্লামেন্টের নাম হচ্ছে, বাংলাদেশের পার্লামেন্টের নাম কি? বাংলাদেশের পার্লামেন্টের নাম কি? বাংলাদেশের পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় সংসদ। বাংলাদেশের কি লিখলাম? হ্যাঁ, পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় সংসদ, জাতীয় সংসদ। বাংলাদেশের পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় সংসদ। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের পার্লামেন্টের নাম জাতীয় সংসদ,
এইটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে? দেখেন আমি চেষ্টা করতেছি এর পূর্বে যে তথ্যগুলো দিছি এর পাশাপাশি সংবিধানকে অ্যাড করার, অর্থাৎ আপনারা এখানে পড়ে নেবেন, পাশে এর সাথে সাথে আপনারা সংবিধানকে একটু পড়ে নেবেন। তাহলে আমি আশা করি যে এভাবে যখন আমরা সহজভাবে এগুলো পড়বো তখন আমাদের পাশাপাশি সংবিধানের যে বড় একটা বিষয় আছে সুন্দরভাবে সেটাও আমাদের মেকআপ হয়ে যাবে। তাহলে বাংলাদেশের পার্লামেন্টের নাম জাতীয় সংসদ, অর্থাৎ জাতীয় সংসদ সম্পর্কিত আলোচনা কোথায় আছে? সংবিধানের 65 নম্বর অনুচ্ছেদে। কোথায় আছে? সংবিধানের 65 নাম্বার। সংবিধানগুলো আমি একটু এই কালার দিয়ে ব্যবহার করতেছি। 65 নং অনুচ্ছেদে আমি এখানে এরকম দিচ্ছি, আপনারা একটু বুঝে নেবেন যে এটা হচ্ছে অনুচ্ছেদে। কত নম্বর অনুচ্ছেদে? 65 নং অনুচ্ছেদে। কোনটা সেটা? জাতীয় সংসদ। জাতীয় সংসদ বিষয়ে আলোচনা বা সংসদ সম্পর্কে বর্ণিত আছে। সেটা কোথায়? জাতীয় সংসদ সম্পর্কে বর্ণিত আছে সংবিধানের 65 নং অনুচ্ছেদে। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? 65 নং অনুচ্ছেদে। এখন এইখানে আরেকটা বিষয় আছে যে আমাদের সংবিধানের আসন আছে, আমরা জানি আসন সংখ্যা আছে। আসন সংখ্যা কতগুলো? বাংলাদেশের সংবিধানের আসন আমরা একটু দেখে নেই। বাংলাদেশের সংবিধানের আসন, মোট আসন হচ্ছে মোট আসন হচ্ছে 350টি। মোট আসন কতটি? 350টি। এর মাঝে 300টি হচ্ছে সংসদীয় আসন আর হচ্ছে 50টি সংরক্ষিত। আমরা সবাই জানি যে 350টির মধ্যে হচ্ছে 350টির মধ্যে 50টি হচ্ছে, আমি একটু অন্য কলম ব্যবহার করি, 350টির মধ্যে 50টি হচ্ছে মহিলা সংরক্ষিত আসন। মহিলা সংরক্ষিত, তাহলে মহিলাদের জন্য সংরক্ষিত আসন হচ্ছে 50টা। মহিলাদের জন্য সংরক্ষিত আসন হচ্ছে 50টা। তো পার্লামেন্ট সম্পর্কে আমরা একটু আর না যাই, তো এর পাশাপাশি আর একটা তথ্য আপনাদেরকে দিব। আমি আরেকটু আলোচনা করি যে পার্লামেন্টের নাম, আমাদের দেশের পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় সংসদ। এটা কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত? সংবিধানের 65 নং অনুচ্ছেদে বর্ণিত। সংসদের আর কিছু বিষয়, সেটা হচ্ছে মোট আসন হচ্ছে 350টা। আর যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মহিলা সংরক্ষিত আসন কতটি? মহিলা সংরক্ষিত আসন হচ্ছে 50টি। মহিলা সংরক্ষিত আসন কয়টি? 50টি। আর যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে সংশোধনের 1 নাম্বার সংসদের প্রথম আসন বা প্রথম সিট কোন জেলা? সংসদের প্রথম সিট বা প্রথম আসন কোন জেলা? সেটা হচ্ছে আমাদের পঞ্চগড় জেলা। সেটা কি? আমাদের পঞ্চগড় জেলা। 1 নাম্বার আসন, 1 নং আসন, 1 নং আসন, সংসদের 1 নং আসন হচ্ছে পঞ্চগড়। 1 নং আসন হচ্ছে পঞ্চগড় জেলা। 1 নং আসন হচ্ছে পঞ্চগড়। 1 নং আসন হচ্ছে কি? পঞ্চগড়। তো আমরা একটু সুন্দরভাবে এগুলো খাতায় লিখে দেব, অর্থাৎ বেসিক। এরপরে যখন আমরা সংবিধান সম্পর্কে পড়বো, বাংলাদেশের পার্লামেন্ট সম্পর্কে বিস্তারিত পড়বো, তখন আমরা এই তথ্যগুলোর পাশাপাশি এর আরও যে তথ্যগুলো আছে আমরা সেগুলো পড়ে নেব। আশা করি সবাই একটু দ্রুত লিখে নেবেন, খুব কাজে দেবে। সেটা হচ্ছে জাতীয় সংসদের ইংরেজি নাম কি? জাতীয় সংসদ। জাতীয় সংসদ এর ইংরেজি নাম হচ্ছে দ্য হাউস অব দ্য নেশন। হাউস অব দ্য নেশন। জাতীয় সংসদ, হাউস অব দ্য নেশন। জাতীয় সংসদ, হাউস অব দ্য নেশন, এটা হচ্ছে কি জাতীয় সংসদের ইংরেজি নাম। একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন। আমি বেশিরভাগ প্রশ্নগুলোতে এইরকম প্রশ্নগুলো একটু বেশি রাখার চেষ্টা করবো, কারণ আমরা চাকরি পরীক্ষায় গিয়ে গোলায় যাই। এখানে একটু চেঞ্জ করে দেয়, দ্য নেশন অফ হাউস, এরকম করে পাল্টাপাল্টি করে দেয়, তখন কিন্তু আমরা অ্যান্সার করতে একটু দ্বিধাগ্রস্ত হই। তো এই জন্য এই বিষয়গুলো একটু নোট ডাউন করবেন অবশ্যই। তো এরপরের বিষয়, এরপরে যে বিষয়টা আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের রাজধানী। সেটা হচ্ছে আমাদের রাজধানী, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা একটু উপরে লিখি এটা, রাজধানী। রাজধানী যে বিষয়টা হচ্ছে যে ঢাকা। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের রাজধানী কি? বাংলাদেশের রাজধানী কি? বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। আপনাকে এই প্রশ্ন করবে যারা চাকরি পরীক্ষা নেবে বা আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেবে, তারা এত পাগল। আপনাকে বলবে যে আপনি কি জানেন বাংলাদেশের রাজধানী কি? এভাবে এত সহজ করে তো প্রশ্ন করবে না। এখন আপনাকে একটু ঘোরায় যাবে, অর্থাৎ রাজধানী ঠিকই আছে, তো রাজধানী নিয়ে প্রশ্ন করবে, অন্য কিছু নিয়ে প্রশ্ন করবে না। কিন্তু প্রশ্নটা কিভাবে করবে? বাংলাদেশের রাজধানী যে ঢাকা, এটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত?
আমি কি বুঝাতে পারছি যে আমার পড়ানোর স্টাইলটা বা আমার মানে কিভাবে আপনাদেরকে বিষয়গুলো উপস্থাপন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা বিষয়ের সাথে যে সংবিধান রিলেটেড আমরা পাশাপাশি সংবিধানকে পড়ে নিব। অর্থাৎ বাংলাদেশের রাজধানী কি? ঢাকা, এটা সবাই জানি। এটা কি কোনো পরীক্ষা আসবে? আসবে না। এটা আসলে এই সম্পর্কে দিবে, কিন্তু এভাবে দিবে না যে বাংলাদেশের রাজধানী কি, এত সহজ করে দিবে না। এটা দিবে হচ্ছে বাংলাদেশের রাজধানী যে ঢাকা, সংবিধানের 5 নং অনুচ্ছেদে বর্ণিত, সংবিধানের 5 নং অনুচ্ছেদে বর্ণিত। এরকম প্রশ্ন করবে আমাদেরকে যে বাংলাদেশের রাজধানী যে ঢাকা, এটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত? এটা সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদে বর্ণিত। বাংলাদেশের রাজধানী যে ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত? আমি আবারও বলছি, এটা হচ্ছে কি সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদে বর্ণিত। একটু লিখে নেবেন সবাই। এরপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা মোট কতবার হয়? ঢাকা বাংলাদেশের রাজধানী মোট কতবার হয়? এখন এই যে এটার পিছনে যে একটা রহস্য, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজধানী আবার ঢাকা কতবার হয়, এটা কেমন প্রশ্ন? আমরা তো জানি ঢাকা একবারই রাজধানী হয়, ঢাকা যেটা আমরা ঢাকা নামে চিনি। আসলে তা না। বাংলাদেশে এর পূর্বে, অর্থাৎ যখন ভারতবর্ষ ভাগ হয়নি তখন আমাদের দেশের অর্থাৎ ঢাকার অনেক রাজারা এখানে এসে তারা রাজ্য স্থাপন করছে এবং তাদের নিজস্ব নামের উপর কেন্দ্র করে বিভিন্ন নাম দিছে। তারা বিভিন্ন নামে বাংলাকে পরিচয় করেছে। যেমন আমরা জাহাঙ্গীরনগর, ঢাকার অপর নাম জাহাঙ্গীরনগর, আমরা সুন্দরভাবে চিনি। অর্থাৎ জাহাঙ্গীর যখন এখানে রাজ্য স্থাপন করতো তখন তিনি তার বিভিন্ন তাদের ইচ্ছা অনুযায়ী তারা যখন আমাদের এই এলাকাগুলোতে রাজ্য স্থাপন করতো তারা বিশেষ বিশেষ নাম দিত। এবং ঢাকা থেকে রাজধানী বিভিন্ন জায়গায়, অর্থাৎ রাজশাহী, কর্ণসুবর্ণ, বিভিন্ন জায়গায় তারা রাজধানী স্থাপন করতো। সেরকমভাবেই ঢাকা মোট 5 বার বাংলাদেশের রাজধানী হয়। ঢাকা মোট 5 বার বাংলাদেশের রাজধানী হয়। ঢাকা মোট 5 বার। ঢাকা কতবার ঢাকা বাংলাদেশের রাজধানী হয়? ঢাকা, আমি একটু লিখে দিই। বাংলাদেশের রাজধানী হয় মোট 5 বার। বাংলাদেশের রাজধানী হয় মোট 5 বার। আমরা এই সালগুলো একটু দেখে নেব, অবশ্যই অবশ্যই সালগুলো দেখে নেব। কিন্তু সালগুলো দেখার পূর্বে একটু আমরা যে বিষয়টা পড়বো যে বাংলাদেশের রাজধানী হয়, রাজধানী রিলেটেড যে প্রশ্নগুলো আসতে পারে, বাংলাদেশের রাজধানী অর্থাৎ ঢাকা কবে প্রথম বাংলাদেশের রাজধানী হয়? দেখেন কিভাবে ঘুরাবে আমাদেরকে। ঢাকা কবে প্রথম বাংলাদেশের রাজধানী হয় এবং কার শাসনামলে? আমাদেরকে কিন্তু এভাবে ঘোরাবে। অর্থাৎ এক কথায় প্রশ্নের উত্তরগুলো যেভাবে আসে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, ঢাকা কবে প্রথম বাংলাদেশের রাজধানী হয় এবং কার শাসনামলে? বা এরকম করে প্রশ্ন করতে পারে যে কার শাসনামলে ঢাকা প্রথম রাজধানী হয়? তো সেটা হচ্ছে যে 1610 সালে ঢাকা প্রথম রাজধানী হয়। ঢাকা প্রথম রাজধানী হয়, আমরা একটু লিখে দিই, এক দিয়ে লিখি, প্রথম রাজধানী হয়, রাজধানী হয় 1610 সালে। কত সালে? 1610 সালে। কার শাসনামলে? 1610 সালে। 1610 সালে এই বিষয়টা আমাদেরকে সুন্দরভাবে মনে রাখতে হবে। সেটা হচ্ছে ইসলাম খানের শাসনামলে 1610 সালে প্রথম রাজধানী হয় ঢাকা, সেটা হচ্ছে ইসলাম খানের শাসনামলে। একটু ভালো করে লিখে নেবেন আপনারা, ইসলাম খানের ইসলাম খানের শাসনামলে। ঠিক আছে। তো প্রথম রাজধানী হয় 1610 সালে ইসলাম খানের শাসনামলে। আর ঢাকা মোট যে 5 বার বাংলাদেশের রাজধানী হয় সেটা হচ্ছে সে তারিখগুলো হচ্ছে মোট 5 বার। সেই সালগুলো আমরা একটু এদিক দেখে নিব। প্রথমটা হচ্ছে 1610 সাল। তারপরে হচ্ছে তাহলে প্রথম রাজধানী হয়, এটা একটু সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। 1610, এরপরে হচ্ছে 1660, 1610, তারপর হচ্ছে 1660, এরপর হচ্ছে 1660। তারপরে আমরা জানি 1905 সালে, 1905 সাল অর্থাৎ যখন বঙ্গভঙ্গ হয়, 1905 সাল। এরপরে হচ্ছে 1947 সাল, এরপরে হচ্ছে 1971 সালে, অর্থাৎ বর্তমান ঢাকা। 1905 সাল, 1947 সাল এবং 1971 সাল, অর্থাৎ বর্তমান ঢাকা। এই যে মোট 5টা সালে, এই 5টা সালে ঢাকা 5 বার মোট বাংলাদেশের রাজধানী হয়। এরপরে বাণিজ্যিক অর্থাৎ আমাদের ঢাকা রাজধানীর পাশাপাশি আর একটা বিষয় আমাদেরকে জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কি। তো আরেকটা মূল খুব গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কি। আমরা জানি যে বাংলাদেশের বেশিরভাগ বাণিজ্য
একটা বন্দর নগরীকে কেন্দ্র করে গঠিত হয়, মানে সকল যে ব্যবসা বাণিজ্য বা বাণিজ্যিক কার্যাবলী সবগুলো হচ্ছে চট্টগ্রাম বন্দর নগরীকে কেন্দ্র করে হয়ে থাকে। তো বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। এখন এর পূর্বে আমি জাস্ট একটা কথা লাগাই দেবো, সেটা হচ্ছে বাণিজ্যিক, সেটা হচ্ছে বাণিজ্যিক, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। তো বাণিজ্যিক রাজধানী কোনটি? বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। আসলে এইটা তো আমরা সবাই জানি, আমরা জানি, সবাই জানি যে আমাদের বেশিরভাগ ব্যবসা বাণিজ্যের জন্য যত কার্গো অর্থাৎ জাহাজে মালামাল যেগুলো আসে এগুলো সবগুলো চট্টগ্রাম বন্দর হয়েই আসে। তো আমরা সবাই জানি যে বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম, অর্থাৎ ঢাকার মতো একদম কমন প্রশ্ন এটা। কিন্তু প্রশ্ন কি এইটা আসবে আমাদের চাকরি পরীক্ষা বা যে কোনো পরীক্ষায়? প্রশ্ন এটা আসবে না। প্রশ্ন আসবে হচ্ছে যে বাণিজ্যিক রাজধানী যে চট্টগ্রাম। দেখেন আমি জাস্ট কিন্তু আপনারা মনে করবেন যে খুব ক্রিটিক্যালি মানে খুব পেশায় বলি, আসলে এমনটা না। আসলে আমাদের এই বিষয়গুলো অবশ্যই জানা দরকার সাধারণ জ্ঞানের জন্য, একটা ভালো বেস তৈরি করার জন্য। তো যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে এইখানে যেটা দরকার যে এই যে চট্টগ্রাম যে বাংলাদেশের রাজধানী, বাণিজ্যিক রাজধানী কত সাল থেকে? কখনো এটার আনসার করছেন? আমরা জানি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, বাংলাদেশের ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা, সুন্দর বলে দিচ্ছি। বাট এইখানে প্রশ্ন, মজার টপিক হচ্ছে যে এই যে চট্টগ্রাম যে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এটা কত সাল থেকে? এটা একটু লিখে নাও, সেটা হচ্ছে 1994 সাল থেকে, 1994 সাল থেকে, 1994 সাল থেকে বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম কত সালে বা কত সালে স্বীকৃতি পায়? এটা হচ্ছে 1994 সালে। এরপরে যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রভাষা। আমাদের দেশের রাষ্ট্রভাষা কি? বাংলা। আমরা সবাই জানি 1952 সালের ভাষা শহীদরা আমাদের ভাষার জন্যই, এই বাংলা ভাষার জন্যই তারা শহীদ হয়েছে। তো এই বিষয়টাকে আমাদের সুন্দরভাবে জানতে হবে। আমরা জানি আমাদের রাষ্ট্রভাষা কি? রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। আচ্ছা আপনারা একটু সুন্দরভাবে চিন্তা করেন তো, এইরকম প্রশ্ন কি আমাদেরকে করবে? আমাদেরকে এই প্রশ্ন করবে যে আমাদের দেশের রাষ্ট্রভাষা কি? এটা কখনোই করবে না। এরকম প্রশ্ন করার কোনো চান্স নাই যে বাংলাদেশের রাষ্ট্রভাষা কি, বাংলা না উর্দু না হিন্দি, এরকম কোনো প্রশ্ন করবে না। আমরা সবাই জানি, এটা প্রত্যেকটা বাচ্চাই জানে, সবাই জানে যে আমাদের দেশের রাষ্ট্রভাষা কি, বাংলা। কিন্তু আমাদেরকে যে প্রশ্নটা করবে অর্থাৎ পেশায়, দেখেন আমি কিন্তু আবারও পেশায় বলতেছি, একটু নর্মালি নেন। তো সেটা হচ্ছে বাংলাদেশের যে রাষ্ট্রভাষা বাংলা, এটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে? এটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে? সেটা হচ্ছে এই বাংলাদেশের রাজধানী বাংলা, এটা সংবিধানের 3 নং অনুচ্ছেদে বর্ণিত। 3 নং অনুচ্ছেদ, সংবিধানের 3 নং অনুচ্ছেদ। আমি এই যে এরকম করে 3 নং এগুলো লিখে দিলে মনে করবেন যে এটা অনুচ্ছেদ, অর্থাৎ সংবিধানকে লিখছি। অর্থাৎ 3 নং অনু লিখলেই অনুচ্ছেদ, অর্থাৎ অনুচ্ছেদটা হয় সংবিধানের। আপনারা একটু সুন্দর করে যখন নোট করবেন লিখে নেবেন। তো বাংলাদেশের রাষ্ট্রভাষা যে বাংলা, এটা কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত? 3 নম্বর অনুচ্ছেদে বর্ণিত। কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত? 3 নম্বর অনুচ্ছেদে বর্ণিত। এরপরে আমাদের জাতীয়তা কি? আমরা জাতিতে কি? আমরা জাতিতে বাঙালি, আমরা জাতিতে বাঙালি বা বাংলাদেশি। আমাদের ন্যাশনাল আইডি কার্ডে সুন্দর করে ওখানে লেখা থাকে বাংলাদেশি। জাতীয়তা কি? বাংলাদেশি। আমরা একটু লিখি দেখি এখানে আবার কোন মজা লুকায় আছে। জাতীয়তা, আপনার জাতীয়তা কি? আমরা জাতি হিসেবে কি? বাঙালি বা বাংলাদেশি। আমরা যেটা বরাবরের জন্য লিখে থাকি এই বাংলাদেশি। আমাদের জাতীয়তা কি? বাংলাদেশি। তো আপনাকে কি এটা জিজ্ঞেস করবে? আপনাকে পরীক্ষায় এটা জিজ্ঞেস করবে? দেখেন আবার কিন্তু আমি পেঁচাচ্ছি, আবার আমি এখানে ওই ঠিক সংবিধানকে জুড়ে দেব। কারণ আমাদের সংবিধানটা জানা খুবই জরুরি। আমাদের এই বিষয়গুলো জানা যেমন জরুরি, অর্থাৎ বাংলাদেশকে পড়তে গেলে, বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান জানতে হলে সংবিধান আপনাকে পড়তেই হবে, অর্থাৎ এটা ফরজ। সংবিধানটা, বাংলাদেশের সাধারণ জ্ঞান যদি পড়তে যান আপনাকে সংবিধান জানতেই হবে। আচ্ছা, তো এই বিষয়টা হচ্ছে যে আমাদের জাতীয়তা কি? বাংলাদেশি। এটা সংবিধানের 6-এর 1 নম্বর অনুচ্ছেদে বর্ণিত। 6-এর 1 নম্বর অনুচ্ছেদে বর্ণিত। 6-এর 1 নং অনুচ্ছেদে, খণ্ড 6-এর 1 নং অনুচ্ছেদে বর্ণিত। আমরা একটু সুন্দর করে এগুলো লিখে নেব অবশ্যই। তো আমরা যে জাতি হিসেবে বাংলাদেশে, এটা কোথায় বর্ণিত? 6-এর 1 নং অনুচ্ছেদে বর্ণিত। এরপরে আমাদের রাষ্ট্রধর্ম কি? আমাদের রাষ্ট্রধর্ম আমরা জানি, আমরা সবাই জানি, এটা বরাবরের জন্য আমি মুখে বলবো, লিখবো না। আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম।
আমাদের রাষ্ট্রধর্ম কি? ইসলাম। এরপরে আমরা আর কিছু বেসিক জিনিস জানবো, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? সেটা হচ্ছে আমাদের দেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? পিপিলিকা। প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? পিপিলিকা। তো এইখানে একটু ব্যাকরণিক বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে। পিপিলিকা বানানটা একটু দেখেন তো, পিপিলিকা বানান কি এরকম? একটু আপনারা খেয়াল করেন, এখানে পিপিলিকা বানানটা একটু খেয়াল করেন। অবশ্যই আমি শীঘ্রই ব্যাকরণের যে আরো কিছু বিষয় আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ, ওটা ব্যাকরণের আলাদা পার্ট থাকবে। তো এখানে একটু বানানের দিকটা আমরা জাস্ট একটু খেয়াল করবো যে পিপিলিকা বানানটা আমাদের ঠিক আছে কিনা, পিপিলিকা বানানটা ঠিক আছে কিনা। আসলে এটা না, এখানে ব্যাকরণিক একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমরা সংখ্যার মাধ্যমে ব্যাকরণটা সুন্দরভাবে পড়বো। এইখানে হবে 1 2 1। 1 2 1 বলতে কি স্যার? 1 2 1 এটা হচ্ছে যে আমরা প্রথমে দিব হচ্ছে রস্যইকার অর্থাৎ পিপি, পি পি, এরপর হচ্ছে 2 অর্থাৎ দীর্ঘইকার, পিপিলিকা, পিপিলিকা অর্থাৎ বানানটা হবে, সঠিক বানান হচ্ছে পিপিলিকা, অর্থাৎ সঠিক বানান হচ্ছে এইটা। আর এখানে 1 2 কি? 1 হচ্ছে রস্যইকার, আর 1 প্লাস 2 হচ্ছে দীর্ঘইকার, প্লাস 1 হচ্ছে রস্যইকার। তাহলে আমরা এটাকে সুন্দরভাবে লিখতে পারি। পিপিলিকা বানানটা কি? 1 2 1। পিপিলিকা বানান 1 2 1। আমরা ঠিক এইভাবে ব্যাকরণের অংশগুলো শেষ করবো ইনশাল্লাহ। ব্যাকরণের যে ছোট ছোট অংশগুলো আছে, নত্যবিধান, সত্যবিধান, তারপর হচ্ছে বিরোচন অংশ, বড় একটা অংশ, আমরা এটা সুন্দরভাবে এইভাবে শেষ করব। অবশ্যই এটা ব্যাকরণের উপর আলাদা ক্লাস আসবে আমাদের শীঘ্রই, আর আমরা এটার সাথে মিক্স আপ আমরা চেষ্টা করব দেওয়ার জন্য। তো পিপিলিকা বানানটা আমরা একটু দেখে নিব। অবশ্যই উপরেরটা কিন্তু সঠিক বানান না, এটা হচ্ছে ভুল। পিপিলিকা বানানটা একটু দেখে নিব। আমরা এভাবে লিখতে পারি, আপনারা একটু নোট করবেন এভাবে 1 2 1। 1 কি? রস্যইকার, 2 হচ্ছে দীর্ঘইকার, তারপরে আবার 1 হচ্ছে রস্যইকার, পিপিলিকা, পিপিলিকা। তো এরপরে আর একটা বিষয়, এরপরে যে বিষয়টা জানতে হবে, বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী। বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী বা বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী কতটি? বাংলাদেশের মোট ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে 50টি। আমরা এটা একটু লিখে নিব অবশ্যই। বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী মোট হচ্ছে 50টি। এটা তেমন গুরুত্বপূর্ণ তথ্য না বললেও চলে, যে এরকম প্রশ্ন খুব কম আসছে, কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠীদের নিয়ে প্রশ্ন আসছে, যে সবচেয়ে বৃহত্তম ক্ষুদ্র নিগোষ্ঠী কোনটি, ক্ষুদ্রতম বা কোন ক্ষুদ্র নিগোষ্ঠী মাতৃতান্ত্রিক, পিতৃতান্ত্রিক। আমরা যখন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কে পড়বো তখন বিস্তারিত সেই বিষয়গুলো দেখে আসবো। তো বাংলাদেশের পরিচিতির সাথে যেগুলো যায়, যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী, আমরা এটু যে একদম শেষ পর্যায়ে আসছি আজকের ক্লাসের। তো এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে প্রথম স্যাটেলাইট কি? স্যাটেলাইট অর্থাৎ কৃত্রিম উপগ্রহ। বাংলাদেশের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? বাংলাদেশের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? এটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। বাংলাদেশের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ, অর্থাৎ দেশের প্রথম, আমাদের দেশের প্রথম দেশের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। আমরা এই তথ্যটা একটু খুব সুন্দরভাবে লিখে নেব। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 সম্পর্কে এর পরবর্তী ক্লাসে যখন আমরা ধারাবাহিকভাবে পড়বো তখন বিস্তারিত বিষয়গুলো জেনে নিব। এরপরে যে বিষয়টা জানতে হবে, আমাদের দেশে প্রত্যেকটা দেশের একটা ব্যাংক ব্যবস্থা থাকে, অর্থাৎ আমাদের দেশের ব্যাংকের নাম কি? আমাদের দেশের যে কেন্দ্রে, অর্থাৎ দেশের কেন্দ্রে বলতে দেশের সকল যে হিসাব নিকাশ যে ব্যাংকটা দ্বারা পরিচালিত হয় সেই ব্যাংকের নাম কি? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে, আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ, কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এবং আজকের আমরা একদম শেষ পর্যায়ে আজকের ক্লাসে আমাদের দেশের কেন্দ্রে যে ব্যাংকটা থাকে সেটা হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক।
এরপরে আমরা আজকের ক্লাসের শেষ যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কি। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, প্রধান খনিজ সম্পদ। আমাদের দেশের প্রধান খনিজ সম্পদ আমরা একটু লিখি। আমাদের দেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। আমাদের দেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। তো আজকে এই টপিকটার মাধ্যমেই শেষ হয়ে গেল আমাদের দ্বিতীয় ক্লাসটা। আশা করি সবার ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু সম্ভব সুন্দরভাবে গুছায় বিষয়গুলো আলোচনা করার। তো তো আজকের ক্লাসের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো থাকবে আপনারা অবশ্যই এর উত্তরগুলো কমেন্টে সুন্দর করে লিখে দিবেন। আর পরবর্তী ক্লাসে আবার শুরুর দিকে এই প্রশ্নগুলোর সমাধান থাকবে। তো আমরা প্রশ্নগুলো সুন্দরভাবে এর কিছুক্ষণ পরেই আমরা প্রশ্নগুলো দিয়ে দিব। তো প্রশ্নগুলোর উত্তর আপনারা সবাই কমেন্টে লিখে দিবেন। আর আমাদের পেজের সাথেই থাকুন, ইনশাআল্লাহ এর পরবর্তীতে আরো ভালো ভালো কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা শুধু একটু সাপোর্ট দেন, এতটুকুই। আর ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক হায়াত দান করেন। আর হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আসলে তেমন কিছু করার থাকে না, যেহেতু বিদ্যুতের বিষয়। আর আসলে যদি আরেকটা বিষয়, এটা আসলে দেখানো ঠিক না, আসলে আরেকটা বিষয় আপনাদেরকে জাস্ট একটু দেখাই যে দেখেন এখন সময়টা দেখেন একটু। এখন সময় হচ্ছে 11:50 PM। এখন সময় হচ্ছে 11:50 PM। তো বিদ্যুতের প্রয়োজন হয়। তো ইনশাল্লাহ পাশেই থাকবেন। আমরা ধারাবাহিক বিদ্যুৎ দোয়া করবেন যেন বিদ্যুতের ব্যবস্থাটা সবসময় ঠিক থাকে। তাহলে আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো আমি আমিনুর রহমান সুন্দরভাবে আপনাদের আলোচনা করে দিব ইনশাল্লাহ। খোদা হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর কিছু কইতাম না আজকে। তো দ্বিতীয় ক্লাসে যে প্রশ্নগুলো থাকতেছে, অর্থাৎ আগামী ক্লাসে এর সমাধান করে দেওয়া হবে ঠিক আজকের মতো করেই। তো দ্বিতীয় ক্লাসে যে টপ প্রশ্ন, মনে করি আজকের ক্লাসে যে বিষয়গুলো আমি আপনাদের মাঝে আলোচনা করলাম, সেখান থেকে এই 5টা প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য। সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, জাতীয় দিবস 26শে মার্চ কত সালে ঘোষণা করা হয়? আশা করি আপনারা সবাই কমেন্টে উত্তর লিখে দেবেন। এরপর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, রাজধানী ঢাকা সংবিধানের কততম অনুচ্ছেদে বর্ণিত? এরপরে 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রভাষা বাংলা সংবিধানের কততম অনুচ্ছেদে বর্ণিত? এরপরে 4 নম্বর প্রশ্নটা একটু দেখব যে বাংলাদেশ কত তারিখ স্বাধীনতা অর্জন করে? বাংলাদেশ কত তারিখে স্বাধীনতা অর্জন করে? এরপরে আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন এবং শেষ প্রশ্ন, সেটা হচ্ছে চট্টগ্রামকে কত সালে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হয়? আশা করি সবাই সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন যদি মনোযোগ সহকারে ক্লাসটা শুনে থাকেন। তো আগামী ক্লাসে যে বিষয়গুলো নিয়ে দেখা হবে সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের বিভাগ পরিচিতি নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। আর হচ্ছে আজকে আর তেমন কিছু থাকছে না। তো আশা করি আপনারা সবাই উত্তরগুলো কমেন্টে লিখে দেবেন। আমার যারা অফলাইনে ছাত্ররা আছো তোমরা অবশ্যই কমেন্টে গিয়ে এই প্রশ্নগুলো, আমি আশা করি আপনাদেরকে ইতিমধ্যে পড়ায় ফেলছি আমি, তো সুন্দর করে এই প্রশ্নগুলোর উত্তর কমেন্টে লিখে দেবেন। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আপনাদের সহযোগিতা কামনা করছি, এতটুকুই। দোয়া করবেন। ইনশাআল্লাহ আরো ভালো কিছু নিয়ে আগামী ক্লাসে দেখা হচ্ছে।